জীবন এমন এক জায়গা যেখানে প্রতিটা ক্ষণে ক্ষণে দিক বদলায়। এই মনে হয় আমি সব পেয়ে গেছি বা পেয়ে যাব, আবার এই মনে হয় আমার জীবনে আর কিছুই পাওয়া হবে না। যে জিনিসটা আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই জিনিসটাই কাছ থেকে দূরে, দূর থেকে ধরা ছোঁয়ার একসময় বাইরে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম। এখানে মুরগির গোস্তগুলো রাত্রিবেলাতেই আমি সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়ে আসলাম ভেজে নেওয়ার জন্য। ময়দার মধ্যে দিয়ে এক এক করে সবগুলো কোট করে নিচ্ছি, তারপরেই ভেজে নিব। ভাইরে ভাই, রাতের বেলাতে এখন শান্তি করে ঘুমাতেও পারি না। সব সময় টেনশন থাকে, সকালবেলা উঠে নাস্তা বানাতে হবে, বাচ্চাদেরকে টিফিন রেডি করে দিতে হবে। এই টেনশনটা সব সময় মাথার মধ্যে থাকে, কয়টা বাজলো। এজন্য একটু পরপর শুধু ঘড়ি দেখি। ভাইরে, বাচ্চার মায়েদের কোনো কাজেই শান্তি নাই, ঘুমাতে গেলেও শান্তি নাই। কোনো একটা কাজ করছি, এসে বলে আম্মু এটা বানিয়ে দাও, আম্মু ওইটা বানিয়ে দাও। তখন কিন্তু নিজের কাজ ফেলে রেখে তাদের খাবারগুলো বানাতে হয়। আর সব সময় তো মনে মনে চিন্তাই করি কালকে সকালে কি নাস্তা বানিয়ে দিব, কি টিফিন দিব, বিকালের নাস্তায় কি বানাবো। এগুলা ভাবতে ভাবতে ইদানিং আমার মাথাতে কিন্তু আর কোনো কাজই করছে না। আমি সব কিছুই ভুলে যাচ্ছি। অনেক সময় দেখা যায় কি, রান্না করতে করতে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসের দরকার হয়। যখন কোনো কিছু ফ্রিজ থেকে নিয়ে আসার জন্য ফ্রিজের কাছে যাই, অনেক সময় কিন্তু ফ্রিজটা খুলে আমি দাঁড়িয়ে থাকি। আমি যে আসলে কি নিতে গিয়েছি সেটাই আমার মনে থাকে না। আর রান্নাঘরে যাওয়ার পর যখন আবার মনে পড়ে, তখন সাথে সাথে এসে আবারও নিয়ে যাই সেই জিনিসটা। তাহলে বোঝেন আমার অবস্থা যে কিভাবে আমার দিনকালগুলো যাচ্ছে। আচ্ছা, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি সুজি রান্না করে নিয়েছি আর চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি। ফ্রিজ থেকে রুটি বের করে এখন রুটিগুলো আমি ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে পরোটার মতো করে। আর আজকে আমরা সকালের নাস্তাটা এগুলো দিয়েই করব। সকাল শুরু হওয়ার সাথে সাথে কিন্তু কাজেরও টার্গেট শুরু হয়ে যায়। কত শত যে কাজ চোখে পড়ে, মনে হয় কোনটা রেখে কোনটা করব। সব কাজ তো আর একদিনে করা সম্ভব না। তার মধ্য থেকে বেছে বেছে এক এক দিন এক একটা কাজ কিন্তু করে ফেলি। কোনো কাজই পড়ে থাকে না, সব কাজই এক এক করে করে ফেলি। তো যেদিন যে কাজটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে কিছু জামা কাপড় আয়রন করা লাগবে। যেহেতু সামনে ঈদ, আমরা বাসায় যাব, এজন্য ভাবলাম কাপড়গুলো আয়রন করে ফেলি। আর আজকে শুধু বাচ্চার বাবারগুলোই আয়রন করছি। আয়রন করতে বসেও কিন্তু শান্তি নাই, মনে মনে চিন্তা করছি দুপুরে আজকে কি রান্না করব। আমি যখন আকিবের বাবাকে বলি যে আমি ইদানিং সব কিছু ভুলে যাচ্ছি, আমার কোনো কিছুই আসলে মনে থাকে না, তো সে আবার বলে বাসার মধ্যে থেকেই অবস্থা, তাহলে আমরা বাইরে কিভাবে কাজ করি। আর আমাদের মতো কাজের প্রেশার থাকলে তো আপনি 2 দিনেই পাগল হয়ে যাবেন। সে আমাকে কিন্তু এই কথাগুলোই বলে। আমি যে সারাটা দিন বাসার মধ্যে কাজ করি, এগুলো কিন্তু তার কাছে কাজই মনে হয় না। বলে সব কিছু নিয়ে এসে দেওয়ার পর শুধুমাত্র রান্নাবান্না করা। রান্নাবান্না তো সবাই পারে, এগুলো কোনো কাজ হলো? তাহলে বোঝেন অবস্থা, এগুলো নাকি কোনো কাজই না। আর এই কাজগুলো করতে করতেই আমার সারাটা দিন পার হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি এখন এই মানি প্ল্যান্টগুলো উঠিয়ে নিব, তারপরে আবারও নতুন করে লাগাবো। এটার বয়স অনেক দিন হয়ে গিয়েছে, এজন্য পাতাগুলো কেমন জানি হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর এটা পুরোটাই একেবারে শিকড়ে জড়ে গিয়েছে। কালকেই ওদের বাবা এই সিরামিকের মগটা নিয়ে এসেছিল, তো রাত্রিবেলায় ধোয়ার সময় আমার হাত থেকে পড়ে কিন্তু ভেঙে গিয়েছে। এজন্য ভাবলাম এটাতেও মানি প্ল্যান্ট লাগিয়ে দিই। আর গাছ লাগানোর সময় আমি কিন্তু জৈব সারটাই ব্যবহার করি। আর এই জৈব সারটা আমি আসার সময় রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম। আমি খুব ভালো করে জানতাম যে নতুন জায়গাতে এসে সহজে কিন্তু আমি বাসা থেকে বের হতে পারবো না। আর সব কিছু চিনতে জানতে অনেকটাই সময় লাগবে, কোথায় কি আছে সব কিছু দেখতে। এজন্যই আমি জৈব সারটা নিয়ে এসেছিলাম। এই কথাটা যদি আকিবের বাবা জানতো যে রাজশাহী থেকে আমি জৈব সার নিয়ে আসছি, তাহলে সে কিন্তু জৈব সারের সাথে সাথে আমাকেও মনে হয় রাজশাহীতে রেখে আসতো, আমার এটাই ধারণা। সে কিন্তু এখন পর্যন্ত জানে না যে আমি রাজশাহী থেকে
জৈব সারগুলো নিয়ে এসেছি। আমি চুপ করেই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর সে একটুও টের পায়নি। তো জৈব সার দিয়ে যদি গাছ লাগানো হয় তাহলে গাছ কিন্তু খুবই ভালো হয়। জৈব সারটা আমি সব সময় হাতের কাছে রাখার চেষ্টা করি, আর যখনই যে গাছটা লাগাই না কেন জৈব সারটা দিয়েই লাগাই। আর এতে করে গাছ কিন্তু খুবই সুন্দর হয়। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, আপু আপনার মানি প্ল্যান্টের যত্ন আপনি কিভাবে করেন? আসলে আমি সেরকমভাবে কিন্তু কোনো যত্নই করি না। এই যে গাছগুলো আমি লাগালাম, এগুলো কিন্তু ১ দিন বা ২ দিন পর পর পাতাগুলো একটু শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে দিব, তাহলে কিন্তু এগুলো সুন্দর হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমার যত্ন। সেরকমভাবে ভাই আমি কোনো যত্ন করতে পারি না। সব কিছু সামলানোর পর বাড়তি করে সময় বের করা আমার জন্য খুবই কষ্টের হয়ে যায়। এদিকে রান্নাবান্না করব, এইজন্য চিংড়ি মাছ আর মাছের মাথা আমি ভিজাতে দিয়ে আলু কেটে আলুটাও সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘাঁটি রান্না করব। আলুটা সিদ্ধ হতে হতে এদিকে কিছু টুকটাক কাজ আমি করে নিচ্ছি। বাচ্চাদের খেলনাগুলোতে প্রচুর পরিমাণে ধুলোবালি পড়ে আছে, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি নিয়মিতই পরিষ্কার করি, যেহেতু বাচ্চারা এখানে খেলাধুলা করে, ধরে, অনেক সময় বসে থাকে, এজন্য সব সময় এগুলো পরিষ্কার রাখতে হয়। তো চোখে পড়েছে রাত্রিবেলাতেই এগুলো তো প্রচুর পরিমাণে ধুলো জমে আছে, এজন্য ভেবে রেখেছিলাম যে সকালে উঠে এগুলো পরিষ্কার করে দিব। তো ধুয়ে নেওয়ার পর বারান্দাতেই রেখে দিচ্ছি, যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ছোট ছেলেটা ঘুমিয়ে আছে, সে ঘুম থেকে উঠেই আবারও খেলা শুরু করবে। ওই দিকের কাজগুলো সেরে আস্তে আস্তে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, সেগুলোর খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আর যা কিছু রান্না করব সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচুর লতিগুলো আগে থেকেই কাটা ছিল, সেগুলোই বের করে নিয়েছি। আর কচুর লতি নিয়ে আসলে সব সময় আমি কেটেই রাখি, কারণ কচুর লতি যখন নিয়ে আসে তখনই সাথে সাথে কাটলে সেটা কিন্তু খুবই ভালো হয়। আর ২-১ দিন থাকার পর সেটা যদি কাটতে যাই তাহলে কিন্তু খোসাগুলো উঠতে চায় না, কেমন জানি নরম নরম হয়ে যায়, আর ভালো হয় না তখন কাটাটা। এজন্য সব সময় কচুর লতি নিয়ে আসলে সাথে সাথে সবগুলো লতি কেটে আমি ফ্রিজে রেখে দিই। যখন দরকার হয় প্রয়োজন মতো বের করে ব্যবহার করি। এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে মাছের মাথাগুলো দিয়ে আমি আধা ভাঙা করে নিচ্ছি। তারপরে আলুগুলো দিয়েই আলুর ঘাটিটা রান্না করে ফেলবো। আর আলুর ঘাটিটা আমার বাসাতে খুব বেশি জনপ্রিয়। বাচ্চা আর বাচ্চার মায়ের আলুর ঘাটিটা ভীষণ প্রিয়, কিন্তু বাচ্চার বাবার সেরকমভাবে প্রিয় না। তারপরেও সে আমাদের পাল্লায় পড়ে একটু একটু খাই। এইদিকে সব মশলা কষিয়ে কচুর লতিটাও দিয়ে দিলাম, সেটা এখন রান্না করে ফেলবো। আর কচুর লতিটা বাচ্চার বাবার আবার ভীষণ পছন্দের। তো আজকে মিলিয়ে ঝুলিয়ে সবার পছন্দের খাবারগুলোই রান্না করছি। আর ফ্রিজে তো ডাল রান্না করাই আছে, সেটা বের করে গরম করে নিব। আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি কাঁচামরিচের বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কালকে বিকেল বেলায় একটু বাইরে বের হয়েছিলাম, তো বাসায় আসার সময় কাঁচামরিচগুলো নিয়ে এসেছিলাম, তখনই সাথে সাথে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি বেছে নিয়েই ফ্রিজে রেখে দিব। আমরা আবার ঝালের পরিমাণটা খুবই কম খাই, এজন্য একবার কাঁচামরিচ যদি নিয়ে আসা হয় সেটা কিন্তু অনেক দিনই চলে যায় আমাদের। কালকে বিকেল বেলা হঠাৎ করে আমি আকিবের আব্বুকে বলছিলাম যে আমাদেরকে রাজলক্ষ্মীতে নামিয়ে দিয়ে এসো, আমরা একটু ঘোরাফেরা করে তারপরে একা একাই চলে আসব। সে কিন্তু আমাদেরকে সব কিছুই বলে দিয়েছিল যে আমরা কিভাবে আসবো বাসাতে। তারপরেও না প্রচুর পরিমাণে ভয় লাগছিল, যেহেতু ঢাকার রাস্তায় অনেক কিছু চিনি না, জানি না। তো আমি আবার বাসা থেকে যাওয়ার সময় আমার কানের দুলগুলো খুলে রেখে গিয়েছিলাম, যে আমি হারাই আমার কানের দুলগুলো অন্তত পক্ষে বাসায় থাক, এটাই ভাবছিলাম। আসলে বলা তো যায় না যদি হারিয়ে যায়। তো তারপরেও হারাইনি, আল্লাহ তাআলার অশেষ রহমতে বাসাতে সুন্দরভাবে চলে আসতে পেরেছি। যদিও আকিবের বাবা একটু পরপরই ফোন করছিল যে আমরা কোথায় আছি, ঠিকঠাক মতো বাসাতে আসতে পারলাম কি না। একটা জায়গায় দীর্ঘদিন ধরে থাকতে থাকতেই কিন্তু সব কিছু চেনা জানা হয়ে যায়। আর নতুন নতুন অবস্থায় তো একটু ভয় কাজ করেই। তো আমাদের ঢাকাতে আসা মাত্র কয়েকটা মাস হচ্ছে, এজন্য একটু ভয় কাজ করছিল।
আর রাজশাহীতে আমার কোনো রকম ভয় লাগে না, কারণ রাজশাহী তো আমার নিজের শহর, সেখানকার আমি অলি গলি সব কিছুই জানি চিনি। তো এটা ছিল একেবারে সন্ধ্যার পরে, বাচ্চাদেরকে এখানে আমি নুডলস রান্না করে দিয়েছি, সেটাই তাদেরকে খেতে দিচ্ছি। ভাবছিলাম একটু নিমকিও বানিয়ে দিব, কিন্তু হঠাৎ করে ওদের বাবা বাসাতে আসে আর সাথে অনেকগুলো সবজি নিয়ে এসেছে, এজন্য আর নিমকিটা বানাইনি। সে নুডলস খেয়ে তার কাজে আবারও চলে গিয়েছে, আর আমি এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। এখানে পাট শাক, কলমি শাক, মিষ্টি কুমড়া, পেঁপে, ঢ্যাঁড়স, পটল, করলা এগুলো নিয়ে এসেছে আর কি। সব কিছু আমি বের করে নিচ্ছি। আর সবজিগুলো একেবারেই ফ্রেশ ছিল, তাকে নাকি দেখা মাত্রই ভালো লেগেছে, এজন্য নিয়ে নিয়েছে। আর আকিবের বাবা কিন্তু ভীষণ পরিমাণে সবজি খেতে পছন্দ করে। আর শাকগুলো আমি এখন বেছে নিব। আর যেহেতু 2 রকমের শাক আছে, বাছতে আমার একটু সময় লাগবে। তারপরে কিছুটা ফ্রিজে রাখবো আর কিছুটা বাইরে ধুয়ে রেখে দিব কালকে রান্না করার জন্য। আর জিলহজ মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ আমলটা সবসময় মনে মনে পড়ার চেষ্টা করবেন, যে যে কাজেই থাকেন না কেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।